আমাকে যদি বলেন এইভাবে যেভাবে ডিম ছোড়াছুড়ির রাজনীতি শুরু হয়েছে, এই রাজনীতি এই পক্ষপাতী নয়। কিন্তু মুশকিল হচ্ছে জনতার হাতে চলে গেছে, ব্যাপারটা জনতার হাতে চলে গেছে। এটা যদি বিজেপি মাত্র আপনি আমায় বলতেন, যারা দেখা যাচ্ছে, যারা ধরা পড়ছে, যারা আইডেন্টিফাইড হচ্ছে, অল আর ফ্রম তৃণমূল, হয় তৃণমূল নয় পাবলিক। অভিষেককে ডিম মারবে বলে একজন নাকি দিল্লি থেকে এসছে, একটা ডিমের দাম 15-20 হাজার টাকা। হ্যাঁ, দিল্লি থেকে ফ্লাইটে করে এসে সে বলছে আমি প্লেনে করে এসেছি ডিম মারবো বলে। এটা আপনি কল্পনা করতে পারেন? আপনারা দেখছেন আজ তাক বাংলা, আর এই মুহূর্তে আজ তাক বাংলার মুখোমুখি হচ্ছেন সজল ঘোষ। আমরা সরাসরি সজলদার কাছে যাব। সজলদা, আমরা যেটা দেখলাম যে প্রথম আপনাদের কেএমসিতে মুখ্যমন্ত্রী এলেন শুভেন্দু অধিকারী, কিন্তু শুভেন্দু অধিকারী যে বার্তাটা দিলেন, সজল ঘোষ সহ মীনা দেবী পুরোহিত, বিজয় ওঝা, তাদেরকে কিন্তু পিছনের সারিতে বসালেন, সামনের সারিতে তিনি মেয়রকে ডেকে নিলেন, মালা রায়কে ডেকে নিলেন। এই যে একটা বার্তা উনি দিতে চাইছেন যে সবাইকে নিয়ে চলা, কলকাতা কর্পোরেশনের উন্নয়ন যাতে কোনোভাবে বন্ধ না হয়, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বিষয়টাকে আপনি কেমনভাবে দেখেন? রাজনীতি করেননি উনি। কিন্তু আপনাদের তো গভর্নমেন্টে যখন প্রশাসনিক বৈঠক হতো আপনাদের তো ডাকাই হতো না। তাহলে আমার আর তৃণমূলের তফাৎ কোথায়? আমাদের সঙ্গে তৃণমূলের তফাৎ কোথায়? সেটাই তো তাদেরকেই বসিয়ে বুঝিয়ে দিল যে তুমি ডাকতে না, তোমাদের ডাকলাম। তাহলে উন্নয়নটা হবে কেমন করে? উন্নয়ন তো কোনো গ্যাসীয় জিনিস নয়, বায়বীয় নয় যে ফু দিলাম আর উন্নয়ন হয়ে গেল। উন্নয়ন করতে গেলে বিরোধী সরকার সব পক্ষের লোকই লাগবে, সেটারই বার্তা দিয়েছেন। চোখে আঙুল ঢুকিয়ে দেখিয়ে দিয়েছেন, তুমি যেটা করোনি তোমার সাথে সেই কাজটা আমি করলাম না, যেটা ন্যায্য সেটা করলাম। তুমি যে অন্যায়টা করেছিলে সেটা করলাম না, তুমি যেটা করোনি আমরা সেটা করলাম, ন্যায্য যেটা, সেটাই দেখিয়েছেন। সেটা হচ্ছে যে সজল ঘোষ অত্যন্ত জনপ্রিয়, মানে একজন কাউন্সিলর হিসেবে অত্যন্ত জনপ্রিয়। আপনি বিধায়ক হলেন, তাহলে কি সজল ঘোষকে কলকাতার মেয়র করবে বলে কি মন্ত্রিসভায় জায়গা দিল না? না, এসব আমি কোত্থেকে জানবো? দল আমাকে এই সব কথা বলবেন না আপনারা, হ্যাঁ, লোকে ভুল বার্তা যাবে। দল আমাকে কাউন্সিলর টিকিট দিয়েছে, তারপরে আবার দল আমাকে এমএলএর টিকিট দিয়েছে, সেগুলো তো ভুলে গেলে চলবে না। যদি দায়িত্ব দল আমাকে এই সম্মান দিয়েছে। আপনি আমার কাছে এসছেন এই ক্যামেরায়, আপনি যে আমার ভিডিও করবেন, লোককে দেখাবেন, সেটাই দলের দৌলতে হয়েছে। দায়িত্ব দিলে আমি নর্দমাও সাফ করব, দায়িত্ব দিলে আপনি যেখানে যেগুলোকে ইঙ্গিত করছেন যেখানে দেবে আমি সেখানে করব, সবটাই হাসি মুখে করব। আমরা যেটা দেখলাম, তৃণমূলকে তাড়াতে এসেছিলাম, মন্ত্রী হওয়ার জন্য আসিনি। সজল, আমরা দেখলাম যে কাজুরি বন্দ্যোপাধ্যায় সহ মানে তৃণমূলের সেকে কাউন্সিলর একজন, আচ্ছা, অনেক কাউন্সিলর, মমতা ব্যানার্জি, ও আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, তাকে দেখলাম হুড়মুড়িয়ে শুভেন্দু অধিকারীর কাছে গিয়ে নমস্কার। পুরো ফ্যামিলি তো ঝাঁপিয়ে পড়ছে। ওটা আমার দিদি নয়, আমার আসল মেলায় হারিয়ে যাওয়া, কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া দাদার নাম শুভেন্দু অধিকারী। বলুন ওটা বিজেপি ষড়যন্ত্র, আপনাদের তার কোনো কাজ নাই। কাজরি বন্দ্যোপাধ্যায় লাপিয়ে পড়ছে আরেকটু হলে, হ্যাঁ, তো বলুন আপনি ওটা বিজেপির ষড়যন্ত্র, আপনার তো বলতে ট্যাক্স লাগে না, বলে দিন। সেটা হচ্ছে আপনাদেরই একজন বিজেপি নেতা, ডায়মন্ড হারবারের অভিজিৎ দাস ববি, তিনি কালকেই একটা কমপ্লেন করেছে, প্রায় 300 কোটি টাকার মাটি তারা তুলে বিক্রি করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আছে। আমি মাটির কোটিটা আমি বলতে পারবো না, জায়গাটা আমি চিনি এবং দেখেছি। জায়গাটার নাম সারদা গার্ডেন। সারদা গার্ডেনের মাটি তুলে সেখানে একটা ঝিল বানিয়ে দিয়েছে, প্রায় একটা ওয়াটার বডি তৈরি করে দিয়েছে প্রায়। এটা কিন্তু একটা নতুন ব্যবসা দেখিয়েছে, নতুন চুরির রাস্তা দেখিয়েছে। লোকে কি দেখতো? জমি দখল করত, জমি কেউ কিনতো, কিনে তার উপর বাড়ি করত, কেউ জমি দখল করে চাষ করত, কিছুও করত। কিন্তু জমি কিনে হোক দখল করে হোক, সেই জমির মাটি বিক্রি করে যে 300 কোটি কামানো যেতে পারে,
এটা কিন্তু একটা নতুন ব্যবসার দিশা। এরা যদি আর কিছুদিন থাকতো, এই যে আমাদের কথায় আছে না 3 ভাগ স্থল, 3 ভাগ জল 1 ভাগ স্থল, এরা যদি আর 5 বছর থাকতো, এই থিওরিটাকেই চেঞ্জ করে দিত। স্থল জলের থিওরি এটা চেঞ্জ করে দিত। আমরা তো পড়েছি ছোটবেলায়, পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, এটা পাল্টে দিত। তার মধ্যে ও একটা আবার নতুন জলাশয় সৃষ্টি করেছে। এর জন্য ওকে পুরস্কার দেওয়া যায় কি না সেটা একবার কথা বলতে হবে মুখ্যমন্ত্রীর সাথে। সুমিত রায় তার যে পিএ ইতিমধ্যে লুক আউট নোটিশ জারি করেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পিএ বলো না সোনা, ওটা ও পিএ নয়, ওই হচ্ছে প্র্যাকটিক্যালি মেন্টর। অভিষেক বন্দ্যোপাধ্যায় টাকা নিত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্যালারি নিত, কিন্তু এরাই অভিষেককে চালাতো। এটি হচ্ছে মজা, এরাই অভিষেককে চালাতো। পুলিশের ট্রান্সফার, পুলিশের ব্যবস্থা, সমস্ত কিছু। অভিষেক কখন রাজনীতি করবে? গরু, কয়লা, জিম এইসব করার পর হ্যাঁ ও রাজনীতিটা করবে কখন? দিন তো সেই 24 ঘন্টারই হয়। তাহলে এদের কড়া শাস্তি হওয়া উচিত। একদম কড়া, মানে ভালো করে কড়ায় ভালো করে শেখা উচিত এদের, কিছুটা তেল দিয়ে কিছুটা বালিতে, ভালো করে এদের ফ্রাই করা উচিত। আর একটা বিষয় দেখলাম যে কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় তার বাড়ি থেকে যে জিনিসগুলো, নামেই অনন্যা, ওনার সঙ্গে বাকিদের তুলনা, উনি নামেই অনন্যা। না তার যে বাড়ি এবং তার বাড়ি না, ওয়ার্ড অফিস, এবং তার বাড়িটাও যে হাতির বাবাও তো, ও হাতির সুর, কান, এগুলো কাটা ভাঙা হবে। আবার অ্যানিম্যাল ক্রুয়েলটির একটা আমায় ফেলে দেবেন না। হ্যাঁ, হাতির সুর, হাতির দাঁত সবই যাবে আর। আচ্ছা বলছি এই মুহূর্তে দাঁতগুলো যে কোথায় ঢুকবে কে জানে। আমরা দাঁত রাস্তায় বেরিয়ে গেছে না, মুশকিল। আমরা যেটা দেখছি যে প্রত্যেক দিন একটা করে কাউন্সিলর গ্রেপ্তার হচ্ছে, তাদের ডিম থেরাপি হচ্ছে। এই যে একটা ঘটনা 15 বছরের সরকারের আমলে, হ্যাঁ এই ব্যাপারটা নিয়ে স্ট্যান্ড না, আমাকে যদি বলেন এইভাবে যেভাবে ডিম ছোড়াছুড়ির রাজনীতি শুরু হয়েছে, এই রাজনীতি এই পক্ষপাতী নয়। কিন্তু মুশকিল হচ্ছে জনতার হাতে চলে গেছে ব্যাপারটা, জনতার হাতে চলে গেছে। এটা যদি বিজেপি মাত্র, আপনি আমায় বলতেন, যারা দেখা যাচ্ছে, যারা ধরা পড়ছে, যারা আইডেন্টিফাইড হচ্ছে, অল আর ফ্রম তৃণমূল। হয় তৃণমূল নয় পাবলিক। অভিষেককে ডিম মারবে বলে একজন নাকি